হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার আর এখন বেলা 12টা বাজে। আমি এই সময় থেকে আমার ব্লগটি শুরু করছি। আজ মহাশিবরাত্রি আর আমার সকল বন্ধুদের জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ যেহেতু শিবরাত্রি তাই আজ না একটু সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সকল কাজ কমপ্লিট করে ফেলেছি আর একটু সেদ্ধ ভাত করে মাকে খাইয়েও দিয়েছি। কেন বলো তো মাকে এত তাড়াতাড়ি খাওয়ালাম? দেখো, আমরা এখন মা মেয়ে রেডি হয়ে প্রথমে আমাদের বাড়ির মন্দিরে পুজো দেব, তারপর পাড়ার মন্দিরে পুজো দেব। আর এই সকল করতে করতে না অনেকটা বেলা হয়ে যাবে, মায়ের খিদেও পেয়ে যাবে, খাওয়ার টাইমও পেরিয়ে যাবে। সেই কারণেই তাড়াতাড়ি করে একটু সেদ্ধ ভাত খাইয়ে নিলাম। কি বলো তো, এখন না দেরি হয়ে গেলেও একটু অসুবিধে নেই, আমারও মাথায় চাপ থাকলো না। আর তারপর আমাদের পুজো আচ্ছা হয়ে গেলে প্রসাদ খেয়ে তখন নয় মাকে আরেকটু কিছু খাইয়ে দেবো। আমার যখন বাইরে কোনো কাজ পড়ে বা এরকম কোনো কাজের চাপ পড়ে যায় তখন কী করি বলো তো, আমি এরকমটা করি, মাকে আগে একটু কিছু খাইয়ে নিই, তারপর আবার বেলার দিকে একটু কিছু খাইয়ে দিই। আর এদিকে দেখো, আমরা মা মেয়ে দুজনে মিলে পুরো পুজোর জোগাড় করে ফেলেছি। প্রথমে ভোলে বাবাকে দুধ, গঙ্গা জল আর প্লেন জল দিয়ে স্নান করিয়েছি। তারপরে দেখো ঘি, মধু আর চন্দন মাখালাম। ঠাকুরকে স্নান করানো হয়ে গেল। এবার ঠাকুরকে বেল, ধুতরার গোটা, ধুতরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল আর অন্যান্য ফুল অর্পণ করলাম। সব শেষে দিলাম ঠাকুরকে দুধ গঙ্গা জল। আর এই দুধ গঙ্গা জলের মধ্যে আমি ঘি, মধু, চন্দন, গঙ্গা জল, দুধ আর একটু প্লেন জল মিশিয়ে নিয়েছি। আরও ওই প্লেন জলে না আমি একটু তিলও দিয়ে নিয়েছি। আসলে আমি শাশুড়ি মাকে যা যা দেখেছি আমি নিজেও তাই তাই করি। আমার সমস্ত পুজো তো হয়েই গেছে, ভোলে বাবার মাথায়ও জল ঢালা হয়ে গেছে। এবারে মেয়ে জল ঢালছে, যেমন যেমনভাবে আমি বলছি ও তেমন তেমনভাবে করছে। ও না খুব ছোট থেকে ভোলে বাবার উপোস করে। ও শুধু ভোলে বাবার না, ঘরে যা যা পুজো হয় ও সব পুজোরই উপোস করার চেষ্টা করে। আসলে কি বলো তো, ছেলেমেয়েরা না ছোটো থেকে যেটা দেখে বড় হয় সেটাই শেখে। প্রথমে ঠাকুমা পুজো করতো, তারপর ওর ঠাকুমা পুজো করতো, তারপর আমি করি। ও তো ছোটো থেকেই এই সকল জিনিসগুলো দেখছে না, তাই ও আমার সঙ্গে সঙ্গে অনেক কিছু শিখে গেছে। আর দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার যাচ্ছি পাড়ার মন্দিরে পুজো দিতে। আর এখন বেলা 1:30 বাজে। যখন আমি আর মা পুজো করতাম তখন সারা দিন নির্জলা থেকে সন্ধেবেলা গিয়ে জল ঢালতাম। কিন্তু এখন কি হয়েছে বলো তো, এখন না পারি না, গলা শুকিয়ে আসে। আর তাছাড়া মেয়েও না অতক্ষণ উপোস থাকতে পারে না, তাই বারবেলা পড়ে গেলেই পুজোটা করে নিই। আর আমাদের এই সুন্দর সুন্দর পুজোর মুহূর্তগুলো সন্তু উঠিয়ে দিয়েছে। সন্তু মানে আমার বাড়ির মন্দিরের আর এই পাড়ার মন্দিরের পুরোহিত মশাই। ওকে এর আগে আমার ব্লগে অনেকবার দেখিয়েছি। এখন তো দিনের বেলা মন্দিরে না একদম ভিড় ছিল না, তাই জন্যে খুব সুন্দর করে পুজো দিলাম। আর এখানে ঠাকুরকে ধূপ দেখাবো বলে ধূপকাঠি ধরাচ্ছিলাম। মেয়ে না একসঙ্গে অতগুলো কাঠি ধরাতে পারছিল না, তাই ওকে একটু ধরিয়ে দিলাম কাঠিগুলো। ধীরে ধীরে সবই শিখে যাবে। আর তাছাড়া না মেয়ের এইসব ব্যাপারে খুব আগ্রহ। আর এখানে আমরা পুজো দিয়ে বেরিয়ে আসছিলাম, সন্তু আমাদের এই সুন্দর ছবিটা তুলে দিয়েছে। যতই মন্দির ফাঁকা থাকুক, পুজো দিতে তো একটু টাইম লাগেই। আর এখন জানো কটা বাজে? 1:15। ঘরে এসে প্রথমে চরণামৃত নিলাম, তারপর সাবু মাখা খাচ্ছি। এই সাবুটা না আমি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর এই সাবু মাখার ব্যাপারে আমি বিশেষ কিছু বলছি না, কারণ ম্যাক্সিমাম লোকই শিব পুজো করে এসে সাবু মাখাই খায়। প্রসাদ খাওয়া কমপ্লিট করে তারপর মাকে না আবার অল্প একটু ভাত খাওয়ালাম, কারণ অনেকক্ষণ আগে খেয়েছিল তো। তারপর আমি ড্রেস চেঞ্জ করে এখন বন্ধুদের সঙ্গে যাচ্ছি কাঙুই পাহাড় বেড়াতে। আগেরবার যখন আমি আর অনুভাদি বেড়াতে গেছিলাম তখন না আমাদের খুব ভাল লেগেছিল ওই জায়গাটা। আর ওখানকার পুরোহিত মশাইরা বলে দিয়েছিলেন শিবরাত্রির সময় আসবে, শিবরাত্রির সময় এখানে মেলা হয় আর খুব বড় অনুষ্ঠান হয়। তখনই না মনে মনে ভেবেছিলাম যদি শিবরাত্রির দিন সম্ভব হয়, সময় করতে পারি, তাহলে নিশ্চয়ই আসব। সেই মতো আমরা আজকে যাচ্ছি। আজ আর দুজন মিলে যাচ্ছে না, আজ আমি, রঞ্জনাদি, শুভ্রা, সুস্মিতাদি আর অনুভাদি, এই 5 জন মিলে যাচ্ছি। আমার না সব থেকে ভাল লেগেছে এই যে পাহাড়ের ওঠার এই ফাঁকা জায়গাটা, কত সুন্দর দেখো, কি নিরিবিলি।
তবে আজ আর পাহাড় নিরিবিলি নয়, চলো আগে পাহাড়ে পৌঁছাই, তারপর দেখতে পাবে আজ পাহাড় পুরো জমজমাট। আমরা পৌঁছে গেছি পাহাড়ে, তবে আজ পাহাড়ের কাছে টোটো পৌঁছাতে পারিনি, আমাদের অনেকটা দূর নামতে হয়েছে। আর কত দূর থেকে কীর্তনের আওয়াজ পাচ্ছিলাম জানো তো, কি ভাল লাগছিল শুনতে। আগের দিন যখন আমি আর অনুভা এসেছিলাম কত শান্ত ছিল, কত নিরিবিলি ছিল। আজ দেখো পাহাড়ের গা ঘেঁষে কত বড় মেলা বসেছে। যেদিকে তাকাচ্ছি খালি লোক আর লোক, কত যে ভক্তজন এসেছে কি বলবো, গোটা পাহাড়টা না জমজমাট হয়ে আছে। আর এই দেখো আগের ব্লগে দেখিয়েছিলাম গেটের উপরটাতে শেরাবালি মায়ের মন্দির। আর ডান সাইডে যে একতলা বিল্ডিংটা দেখছো না, এটা হলো এখানকার পুরুত মশাইয়ের বাড়ি। সবার আগে শেরাবালি মায়ের দর্শন করে নিই, আমার সাথে সাথে তোমরাও আরেকবার শেরাবালি মায়ের দর্শন করে নাও। তবে মন্দিরটা না আজকে আগের মতো অতটাও পরিষ্কার ছিল না, আর হবেই বা কেন বলো, কত লোকের আনাগোনা আজকে, একটু তো নোংরা হবেই। আর মন্দির থেকে বাইরের সিনটা দেখো কি সুন্দর, খুব সুন্দর, খালি চোখে আরও ভাল লাগছিল দেখতে। এবার আমরা যাচ্ছি শিব পার্বতী মন্দিরে, যেখানে মেন উৎসবটা হচ্ছে। আর এই গোটা এইটুকু রাস্তা যেতে যেতে আমরা যে কত ভিডিও করেছি, কত ফটো তুলেছি, তা গুণে শেষ করতে পারবো না। যার যেখানে ভাল লাগছে সে সেখানে বসে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে ফটো তুলতে, ভিডিও করতে। খুব মজা করেছি আজকে আমরা 5 জনে, খুব আনন্দ পেয়েছি সকলে। আর আমরা যে গোটা পাহাড়টা উঠছি না, পুরো সাইডে সাইডে খেয়াল করে দেখবে পুরো এরকম দুধারে না বাঁশ লাগানো, আর উপর দিয়ে দড়ি দড়ি মতো আছে। আসলে এগুলো না লাইটিং, গোটা পাহাড়টা লাইটে পুরো ছড়িয়ে দিয়েছে। এগুলো না রাত হলে খুব ভাল লাগবে, তখন জ্বালাবে। আর এই সময়টাতে আমি তোমাদের সাথে কিছু আনন্দের মুহূর্ত শেয়ার করছিলাম, কিন্তু এত আওয়াজ ছিল না, আমার কথা শোনাই যাচ্ছিল না, তাই মিউট করে দিয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। মেন মন্দিরটাতে তো দেখতেই পেলে ওখানে পুজো আচ্ছা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। আর এই একটা কোণায় পুরো গোটা কোণাটা নিয়ে কুইন্টাল কুইন্টাল বস্তা বস্তা খালি ফল কাটা হচ্ছে। এখানে যত ভক্তজন আসছে প্রত্যেককে প্রসাদ দেওয়া হচ্ছে। আমিও এখানে প্রসাদ নিয়েছি, আমরা সকলেই এখান থেকে প্রসাদ খেয়েছি। আর আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে যে দাদা এই প্রসাদ কি সারা রাত ধরে দেওয়া হবে? বলছে হ্যাঁ, সারা রাত ধরে দেওয়া হবে, আর রাতে প্রচুর লোক খাবে এখানে, কালকে সারা দিন ধরে এখানে ভোগ বিতরণ হবে। আর দেখো আমরা বাড়িতেই ওইটুকু তুলসী গাছ বাঁচাতে পারি না ঠিক মতো, আর এখানে পাহাড়ের উপরে কি সুন্দর দেখো ঝলমল করছে তুলসী গাছ। শুধু এখানে না গো, সাইডেও যে লাগিয়ে রেখেছে সেগুলো না এরকম পাতাতে ভর্তি। আর এই দেখো বজরংবলীর মন্দির।
মন্দিরের আরেক কোণে জয় শ্রীরামের মন্দির রয়েছে। এই মন্দিরটা না আগের বারটা আমি আর অনুবাদে এসে দেখিনি। এই মন্দিরটা বললো উৎসবের আগেই তৈরি হয়েছে। এই মুহূর্তটা না একদম বিকেল, ওই 4টে বাজবে। কি ভাল লাগছিল জানো পড়ন্ত বিকেলে মন্দিরটাতে। আবার যদি আগামী বছর ঠাকুর আমাদেরকে টানে তাহলে নিশ্চয়ই আসবো। আর দেখো কত বড় বড় প্যান্ডেল করে রেখেছে। আরও না 2-1 জায়গায় এরকম বড় বড় প্যান্ডেল দেখলাম। আসলে আজ রাত থেকেই এখানে প্রচুর লোকের সমাবেশ হবে, প্রচুর লোক খাওয়া দাওয়া করবে, ওই জন্য এত বড় বড় প্যান্ডেল করে রেখেছে। আর দেখো পুরো গ্যালন ভর্তি ভর্তি জল, আর এত জল সব নিচ থেকে নিয়ে এসছে। এখানে তো আর তেমন জলের ব্যবস্থা নেই, কুয়ো আছে একটা, কিন্তু এই পরিমাণ জল পাবে কোথায়? সব দেখে শুনে যা বুঝলাম এখানে না খুব একটা খারাপ অ্যারেঞ্জমেন্ট নেই, ভালোই আছে, সব কিছুর ব্যবস্থা রেখেছে। দেখো ওখানে জলের 2টো ট্যাঙ্কার এখনও দাঁড়িয়ে আছে। আর জায়গায় জায়গায় না খাবার জলের ব্যবস্থা রেখেছে, কফির ব্যবস্থা রেখেছে। আর গোটা পাহাড়টা পুরো লাইটে লাইটে ছড়িয়ে দিয়েছে, যাতে করে রাত্রিরে যে ভক্তজন আসবে তাদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর দেখো কি সুন্দর না জায়গাটা, খুব সুন্দর লাগছে দেখতে জানো তো। আর ওরা পরিষ্কার করেছে এই উৎসব উপলক্ষে, নইলে আগেরবার যখন এসেছিলাম তখন একটু জঙ্গল জঙ্গল ছিল জায়গাটা। এই জায়গাটাতে আর এই গাছের ফাঁকে ফাঁকে না আমরা সকলে প্রচুর ছবি তুলেছি। দেখো আমার পিছনে আর একটা প্যান্ডেল, এরকম না জায়গায় জায়গায় ওদের প্যান্ডেল করা দেখছি। আর এখন আমরা যাচ্ছিলাম একদম পাহাড়ের চূড়োয় গণেশ ঠাকুরের মন্দির দেখতে। এইখানেই হলো যত বিপত্তি, এত বাজে রাস্তা, আর ঠিক মন্দিরটা যেখানে সেইখানটা এত খতরনাক, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি একদম মন্দিরের কাছাকাছি গিয়েও পৌঁছাতে পারিনি। আমি তো যাইনি মন্দির অবধি, দূর থেকেই প্রণাম করেছি। আর আমার বন্ধুদেরকেও যেতে দিইনি, সকলকে নিয়ে নিচে নেমে এসেছি। তোমরা খালি দেখো মন্দির যেখানে সেখানকার রাস্তাটার পরিস্থিতি দেখো, কত সরু রাস্তা, আর সাইডেই না খাদ। আমি এই জায়গাটা অবধি ঠিকঠাকই পৌঁছেছিলাম, ভেবেছিলাম মন্দির অবধি পৌঁছে যাব। তারপরের রাস্তাটা দেখো কী সাংঘাতিক, আমি এত ভয় পেয়ে গেলাম। আমি তো যাইনি, আর ওদের সকলকে টানতে টানতে নিয়ে নিচে নেমে এসেছি। দেখো একটু পা পিছলালে না পুরো নিচে গড়িয়ে যাব। আর ওই ওই উপরটাতেই মন্দির, আমি ওই দূর থেকেই প্রণাম করেছি। কি করে যে আর সবাই যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। ওই দেখো ওইখানটাতে গুহার মধ্যে গণেশ ঠাকুরের মূর্তি আছে। কি বলো তো, যারা ওই মন্দির পর্যন্ত পৌঁছাচ্ছে না তাদের অভ্যেস আছে এখানে এসে, আমাদের তো একদম অভ্যেস নেই, আমরা পারবও না। তাই আর রিস্ক নিলাম না, নিচে নেমে এলাম ঠাকুরকে প্রণাম করি দূর থেকে। আমরা মন্দির অবধি না পৌঁছাতে পারলে কি হবে, দেখো কত লোক মন্দির দর্শন করে আসছে, কত লোক নামছে, কত লোক উঠছে। কিন্তু কি বলো তো, আমাদের তো একদম অভ্যেস নেই, তাই না আর সাহস করলাম না বেশি। আনন্দ করতে এসে যদি অঘটন ঘটে যায়, তার থেকে এই ভালো দূর থেকে প্রণাম করে নিয়েছি। এখন বিকেল 5:15 বেজে গেছে, আমরা এবার নিচে নামছি। আর নিচে নামার সময় না ওই অত ঘুরে ঘুরে নামছিলাম না, একটা শর্টকাট রাস্তা পেয়ে গেছিলাম, সেখান দিয়েই নামছিলাম। আর এই দেখো আর একটা ভোলে বাবার মন্দির। তোমরা এই মন্দিরটা আমার আগের ব্লগটাতে দেখেছো, সেদিন মন্দিরটা বাইরে দিয়ে তালা দেওয়া ছিল, তোমরা মনে করো, দেখো মনে পড়বে। আজ তো উৎসব, আজ সব মন্দিরই খোলা আছে। এইখান থেকে পুরো এরিয়াটা কি সুন্দর লাগছে না দেখতে বলো। সত্যি গো, জায়গাটা না খুব একটা খারাপ না, ঘরের কাছে 2-1 ঘন্টা সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে যথেষ্টই ঠিক আছে। আর দেখো যত বিকেল হচ্ছে তত লোকের ঢল নামছে।
ঠাকুরকে প্রণাম করে আমরা সকলে বাড়ির পথে রওনা দিলাম। প্রথমে ওইখান থেকেই একটা টোটো পেয়ে গেছিলাম। আমরা ওই টোটো করে 35-এর মোড় পর্যন্ত এলাম, মানে অনুভাদির বাড়ি পর্যন্ত। টোটোটা ভাড়া নিল 50 টাকা, মানে 5 জনে 50 টাকা, এক একজনের 10 টাকা করে পড়লো। আর পাহাড়ে আসতে লেগেছিল 20 টাকা। আর 35-এর মোড় থেকে যে টোটোটা ধরেছিলাম সেই টোটোটা করে গুরুদুয়ারা অবধি লাগলো 10 টাকা, মানে আসা যাওয়া 40 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল। কি সুন্দর ব্যাপার না বলো, কত সস্তায় কত সুন্দর একটা বিকেল কাটিয়ে চলে এলাম। আমি আগেও বলেছি না, আমি যেখানে থাকি তার আশপাশটা না খুব সুন্দর। আর এই দেখো 35-এর মোড় থেকে আমি আর রঞ্জনাদি রওনা দিলাম। শুভ্রা সুস্মিতাদি একটু পরে যাবে। অনুভাদি চা খেতে ডাকছিল, আর ওরা দুটোতে না চা খেয়ে তারপরেই আসবে। আমাকেও ডাকছিল, কিন্তু আমার না সময় নেই, বাড়ি ফিরতে হবে, ওই জন্যে রওনা দিলাম। আর আমার সাথে সাথে রঞ্জনাদিও চলে এলো। আর এইখানে দেখো আমি আর রঞ্জনাদি খুব মজা করছি। আর রঞ্জনাদিকে কেমন লাগছে দেখো দেখতে, এমনভাবে মাথাটাকে পেঁচিয়েছে না ওই গরমটার মধ্যে, আমরা ওই নিয়েই হাসাহাসি করছিলাম। এই গরমেও নাকি রঞ্জনাদির টোটো অটো বাইকের হাওয়াতে মাথা ব্যথা করে, ওই জন্যে সবসময় এরকম পেঁচিয়ে রাখে। ওই যে কথাই আছে না, যে যেমন তার জোটেও তেমন। আমি যেমনি মস্তিখোর, তেমনি আমার বন্ধুরাও জুটেছে তেমনি মস্তিখোর। খুব মজা করি আমরা সকলে মিলে। এবারে যাবার পালা। আবার দেখা হবে নতুন একটি ঝকঝকে ব্লগের সাথে। বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে।